জন্মভূমির সাথে মানুষের যে সম্পর্ক সেটা কি একদিনের নাকি আজীবনের? নিঃসন্দেহে আজীবনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচনা করব কবি আহসান হাবীবের লেখা কবিতা আমি কোনো আগন্তুক নই। এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? জন্মভূমির সাথে মানুষের যে সম্পর্ক সেটা কি একদিনের নাকি আজীবনের? নিঃসন্দেহে আজীবনের। অর্থাৎ জননী জন্মভূমি এগুলো স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। তার মানে জন্মভূমির সাথে নিজের দেশের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আজীবনের সম্পর্ক। ঠিক তেমনি কবি আহসান হাবীব বোঝাতে চেয়েছেন এই বাংলার সাথে তার জন্মভূমির সাথে তার যে সম্পর্ক সেটা আজীবনের সম্পর্ক। এই বাংলার সবকিছু কবির পরিচিত, চিরচেনা স্বজন, সবই কবিকে চেনে, কবিও তাদেরকে চেনে। সেটাই হলো এই কবিতার মূল উপজীব্য। তাহলে চলো আলোচনা করি আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি। কবিতাটি আলোচনার পূর্বে আমি তোমাদেরকে মূল বিষয়গুলো বলে রাখি। কবি আহসান হাবীব এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনি কোনো আগন্তুক নন। আগন্তুক শব্দের অর্থ হলো মেহমান, অভ্যাগত ব্যক্তি, অপরিচিত কোনো ব্যক্তি যিনি হঠাৎ করে এসেছেন তিনি হচ্ছেন আগন্তুক। কবি তিনি আগন্তুক নন এটা প্রমাণ করার জন্য এই কবিতায় কয়েকটি বিষয়কে তিনি সাক্ষী রেখেছেন। সাক্ষী শব্দের অর্থ হলো যারা নিজের চোখে কোনো কিছু দেখেন তারা হলো সাক্ষী। কবি সাক্ষী রেখেছেন জারুল গাছ, জামরুল গাছ, বাঁশ বাগান, এরকম অনেক কিছুকে কবি সাক্ষী রেখেছেন। এবং কবি বোঝাতে চেয়েছেন এই বাংলার প্রকৃতির যে দৃশ্যাবলী রয়েছে, প্রকৃতি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে সেটা কবি জানেন। এবং অকাল বার্ধক্যনত কদমালি, শূন্যভাবে পড়ে আছে জমিলার মা, এই সব কিছু উদাহরণ কবি টেনেছেন এবং তাদেরকে কবি সাক্ষী রেখেছেন। এবং কবি কসম করে বলেছেন, সৃষ্টিকর্তার নাম দিয়ে কসম করে কবি বলেছেন, বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, আমি অন্য কোথাও থেকে এখানে আসি নাই, আমি এখানেই ছিলাম আর সর্বত্র বিরাজ করেছি। সেটা কবি বোঝানোর চেষ্টা করেছেন এই কবিতায়। তাহলে চলো এই কবিতাটি আগে আলোচনা করি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 227 নম্বর পৃষ্ঠা খোলো। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী। পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খুদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি বোঝাতে চেয়েছেন অর্থাৎ আসমানের তারা সাক্ষী, কবি আসমানের তারাকে সাক্ষী রেখেছেন, বলতেছে আমি কোনো আগন্তুক নই, তার সাক্ষী হচ্ছে আকাশের তারা। সাক্ষী এ জমিনের ফুল, এই জমিনে বিদ্যমান বিভিন্ন ফুল তারা সাক্ষী, এই নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। গভীর রাতে নিশীত রজনীতে, নিশীত রজনীকে কথ্য ভাষায় নিশিরাত বলা হয়েছে, যা গভীর রাত অর্থে ব্যবহৃত। গভীর রাতে জোনাকি পোকা যখন বাঁশবাগানে আলো দেয় তখন যেই দৃশ্য বিরাজ করে সেটা কবি দেখেন, তারাও কবিকে দেখে। তাই কবি এই জোনাকি রাতকে বাঁশবাগানকে কি রেখেছে? সাক্ষী রেখেছে। তারপর সাক্ষী এই জারুল জামরুল, কবি জারুল গাছ এবং জামরুল, জামরুল ফলের গাছ এগুলোকে সাক্ষী রেখেছে। পুবের পুকুরকে, কবির বাড়ির পাশে যে পূর্ব পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরের ঢালে যে গাছ ডুমুর গাছ, সেই ডুমুর গাছে স্থির দৃষ্টিতে শিকারে বসে আছে একটি মাছরাঙা, সেই মাছরাঙাকে কবি সাক্ষী রেখেছে। অর্থাৎ পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। পুবের পুকুর পাড়ে যে আহ ঝোপ এবং পাতায় ঘেরা যে ডুমুরের গাছ রয়েছে সেই গাছে যে মাছরাঙা রয়েছে শিকারে অপেক্ষায়, সেই মাছরাঙাটাও কবিকে চেনে। অর্থাৎ কবি এইসব বিষয়ের সাথে পরিচিত, তারাও কবিকে জানেন। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই।
কবি বলতেছে, বিশ্বাস করো, মহান সৃষ্টিকর্তার নামে কসম করে বলতেছি, আমি অভ্যাগত নই, আমি অপরিচিত কেউ নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে, স্বাপ্নিক নিয়মে মানে কল্পনায়, স্বপ্নে, অর্থাৎ যে স্বপ্নে মানুষ বিভোর। কবি যে দেশে জন্মেছেন সে দেশটি স্বপ্নময়। স্বাপ্নিক নিয়মে শব্দের অর্থ হলো স্বপ্নের মতো মনোহর, অর্থাৎ স্বপ্ন যেমন সত্যি হয় না ঠিক তেমনি সুন্দর। কবি যে দেশে জন্মগ্রহণ করেছে সে দেশের প্রকৃতি, সে দেশের গ্রাম সবকিছু স্বপ্নময়। এরপর, আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের, পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কবি বলতেছেন, খর রৌদ্র, গ্রীষ্মের প্রখর রোদে প্রকৃতির যে অবস্থা হয় এবং বর্ষার বাতাসের কারণে যে জলজ বাতাস প্রবাহিত হয় সেই বাতাসে বর্ষণ ক্লান্ত বিকেলের পাখিরা যখন নিজের বাসায় ফিরে আসে, এসব দৃশ্য কবি দেখেছেন, তারা কবিকে দেখেছে, কবি এসব দৃশ্য চিনে। অর্থাৎ প্রকৃতি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে, সেটা বোঝানোর জন্য এই চরণগুলো বলা হয়েছে। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরুল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। কবি এখানে একটি মাসের কথা বলেছেন, বাংলা মাস কার্তিক মাস। তোমাদের পাঠ্য বইয়ের আমি কোন আগন্তুক নই কবিতায় কোন মাসের নামের উল্লেখ আছে? কার্তিক মাস। কার্তিক মাসে ধানে যে মুকুল মুকুল আসে, ধানের যে মুকুল আসে সেই মুকুলের এবং সে চিরল পাতা, ধানের যে চিকন চিকন পাতা, সরু পাতা, পাতার উপর যে শিশির পড়লে ঠলমল সৌন্দর্য শিহরিত হয়, অর্থাৎ ঠলমল শিশিরের এই যে সৌন্দর্য সেটাকে কবি সাক্ষী রেখেছেন। জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, নিশিন্দা এটা গ্রামের এক ধরনের বৃক্ষ গাছ, সেটার উপর রাত্রে জ্যোৎস্নার আলো পড়লে দেখতে সুন্দর দেখায়, অর্থাৎ ধবধবে সাদা, ধবধবে সাদা জ্যোৎস্নার যে আলো সেটা যখন কোনো বনভূমির উপর কোনো গাছের উপর পড়ে তখন দেখতে প্রকৃতির যে সৌন্দর্য ফুটে ওঠে সেটা কবি উপভোগ করেছেন। এবং সেটাও সাক্ষী যে কবি এই বাংলার মানুষ, কবি এই প্রকৃতির সাথে মিশে আছেন, সেজন্য কবি এই উপমাগুলো টেনেছেন। অকাল বার্ধক্যে নত কদমালী, কদমালী বয়সের ভারী নুয়ে পড়েছে, তিনি অকালে বৃদ্ধ হয়ে গিয়েছে অভাবের কারণে, ক্ষুধা দারিদ্র্যের কারণে ঠিক মতো খেতে পারে না বলে তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। কবি অর্থাৎ বার্ধক্যে যারা বুড়ো বয়সে উপনীত হয়েছে এ সমস্ত মানুষের সাথেও কবি মিশেছেন, তারাও কবির পরিচিত, তারা অভাবে দুঃখে কষ্টে যে জীবন যাপন করে সেটার সাথেও কবি পরিচিত, সেটা বোঝানোর জন্য কদম আলীকে বার্ধক্যের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থাপন করেছেন। আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি। জমিলার মা একজন অভাবী শ্রেণীর লোক, ঠিক মতো কাজকর্ম করতে পারে না, ফলে তার খাবারের সংস্থান হয় না, সে খাবার জোগাড় করতে পারে না, তার রান্নাঘরে রান্না ঠিক মতো হয় না, তার থালা এগুলো শুকনো রয়ে গিয়েছে শূন্য, খাবারের অভাবে খাবার জোগাড় করতে পারে না বলে তার রান্নাঘরে যে থালা সেটি কি রয়েছে? শূন্য পড়ে আছে। অর্থাৎ কবি জমিলার মার পরিচিত একজন অভাবী শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে জমিলার মা, এ সমস্ত আরো অসংখ্য জমিলার মায়ের সাথে কবি পরিচিত, তারাও কবিকে চেনেন। তার মানে কি, কদম আলীর মতো যারা বার্ধক্যনত ব্যক্তি আছেন, জমিলার মায়ের মতো যারা অভাবী নারী রয়েছে, এই সব কিছুর সাথে এই দেশের দরিদ্র শ্রেণীর মানুষের মায়া মমতার সাথে কবি পরিচিত, সেটা বোঝানোর জন্য কবি তাদের উপমা উদাহরণ এখানে টেনেছেন। হাত রাখো বইটায় নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। কবি বলতেছেন, যদি মাঝির যে বৈঠা সেই বৈঠায় যদি হাত রাখা হয় সেখানে কবির হাতের স্পর্শ লেগে আছে। কৃষকরা যে চাষ করে লাঙ্গল দিয়ে, সেই লাঙ্গলের মধ্যে কবির হাতের ছোঁয়া লেগে আছে। এই বাংলাদেশে মাঝি যারা, তারা নৌকা চালায়, মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মাঝিদের সাথেও কবি পরিচিত। যারা কৃষক লাঙ্গল দিয়ে হাল চাষ করে, সেই লাঙ্গলের মধ্যেও কি রয়েছে? কবির ছাপ রয়েছে। কৃষক শ্রেণীর সাথেও কবি পরিচিত। মাঝি, কৃষক, অভাবী লোক, দরিদ্র শ্রেণীর লোক সবাই কবিকে চিনে, সকলের সাথে কবি পরিচিত। মাটিতে আমার গন্ধ,
আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। এই বাংলার মাটিতে কবি ছোটকাল থেকেই বেড়ে উঠেছে। বাংলাদেশের মাটির সাথে এই বাংলার মাটি কবির শরীরে লেগে আছে। বাংলার মাটির গন্ধ, সুবাস, অর্থাৎ এই বাংলার প্রকৃতির সবকিছু কবির চিরচেনা। কবি এই মাটির সাথেও পরিচিত। তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসবে, কবি কোথায় হাত রাখার কথা বলেছেন? বৈঠায় এবং লাঙ্গলে। এরপরে রয়েছে স্নিগ্ধ মাটির সুবাস, অর্থাৎ মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। কবির শরীরে কিসের সুবাস লেগে আছে? তোমাদের পরীক্ষায় আসবে, ওটা দাগ দাও, স্নিগ্ধ মাটির সুবাস। অর্থাৎ কবি ছোটকাল থেকে এই বাংলায় বেড়ে উঠেছে। এই বাংলার মাটি, প্রকৃতি সবকিছুর সাথে কবি পরিচিত। বাংলার মাটির সুবাস কবির শরীরে মিশে গিয়েছে। কবির রক্তের সাথে বাংলার অস্তিত্বের সাথে, কবির অস্তিত্বের সাথে সবকিছু মেশা। এরপর আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। পরীক্ষা আসবে, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই, তারপরে চরণটি কি? দুপাশে ধানের ক্ষেত, অর্থাৎ ধান ক্ষেত, তার দুপাশে ধানের ক্ষেত, সরু পথ মানে আইল পথ। ধান ক্ষেতের মাঝে চলাচলের জন্য যে রাস্তা থাকে সেটা হচ্ছে আইল। সামনে ধুধু নদীর কিনার, সামনে দেখা যায় একটা নদী, আমার অস্তিত্বে গাথা। এই সব কিছু দৃশ্য কবির অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। কবি এই অদৃশ্য নদীর, উদাও নদী মানে এই অদৃশ্য নদীর মুগ্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এক অবুঝ এক বালক। এখানে অবোধ বালক মানে হচ্ছে অবুঝ, যে বুঝে না। অর্থাৎ কবি তার গ্রামীণ দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে এই কথাটি বলেছেন। কবি বলেছে দুপাশে ধান। কবি গ্রামের, যে গ্রামে বেড়ে উঠেছে সেই গ্রামের বর্ণনা দিতে গিয়ে এই উদাহরণগুলো টেনেছেন। তার দুপাশে ধানের ক্ষেত, দিগন্ত বিস্তৃত মাঠ এবং নদ নদী, এই দৃশ্যগুলো দেখে কবির দিন কেটে যায়। তার মানে কবি বোঝাতে চেয়েছেন এই বাংলার প্রকৃতির যত কিছু রয়েছে সবকিছুর সাথে কবি পরিচিত। কোনোটাই, সবকিছুই কবি চিনেন, আবার তারাও কবিকে চিনেন। তাহলে কিভাবে আমরা অস্বীকার করব কবি যে বাংলার নয়? কবি এই বাংলার চিরপরিচিত একজন স্বজন।